আসসালামু আলাইকুম। আজকের এই জনপ্রতিনিধির কাছে জনতার প্রত্যাশা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এই আয়োজনের মাধ্যমে আসন্ন নির্বাচনে যারা আমাদের জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে জাতীয় সংসদে ভূমিকা রাখবেন এলাকার উন্নয়নে এবং সেই সাথে সামগ্রিকভাবে জাতীয় রাজনীতিতে তাদেরকে একে একে জনতার মুখোমুখি করার প্রয়াস পেয়েছি। এই জনপ্রতিনিধির কাছে জনতার প্রত্যাশা অনুষ্ঠানে আমাদের আজকের সম্মানিত অতিথি হচ্ছেন মোহাম্মদ জাহিদুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ইসলামী ছাত্র শিবিরের সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি এবং বর্তমানে বাংলাদেশ জামায়াত ইসলামীর শিল্প ও বাণিজ্য বিভাগের কেন্দ্রীয় ট্রেনিং ও আইটি সম্পাদক। বর্তমানে তিনি দেশের স্বনামধন্য স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান ইবনে সিনা হাসপাতালের যে নীতি নির্ধারণী বোর্ড, সেই ইবনে সিনা ট্রাস্টের উচ্চপদস্থ কর্মকর্তা। জনাব জাহিদুর রহমান, আপনাকে আমাদের মাঝে স্বাগত জানাচ্ছি। আপনাকেও স্বাগত। ধন্যবাদ। জনপ্রতিনিধির কাছে জনতার প্রত্যাশা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা এখানকার যিনি প্রতিনিধি নির্বাচিত হতে যাচ্ছেন, আপনারা যাকে ভোট দিয়ে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠাবেন, তার কাছে আপনাদের প্রত্যাশা কী এবং এলাকার উন্নয়নে তার ভাবনাগুলো কী, এগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব, শেয়ার করব, আইডিয়া শেয়ার করব এবং আপনাদের মতামত নিব, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমেই আমি জনাব জাহিদুর রহমানকে অনুরোধ করতে চাই, তার এলাকার উন্নয়নে তার ভাবনা কি সেটা যদি সংক্ষেপে জনতার কাছে তুলে ধরেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই জনপ্রতিনিধির কাছে জনতার প্রত্যাশা অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক এবং আমাদের বিভিন্ন পর্যায়ের এক্সপার্ট অতিথিবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী এবং বিভিন্ন জায়গা থেকে আগত আমাদের সাংবাদিক বন্ধুরা, বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে মানিকগঞ্জ ২ আসনে আমি দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছি। এই দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করতে গিয়ে জনতার কাছে আমাদের যে সকল কমিটমেন্ট, সে সকল কমিটমেন্টের আগে একটি কথা বলে রাখি, প্রত্যেকটি মানুষের মৃত্যু যে কোনো মুহূর্তে হতে পারে। এজন্য আমাদের কমিটমেন্টের আগে আল্লাহ তাআলার কাছে আমাদের হায়াত তাইয়্যিবা কামনা করছি এবং আল্লাহ তাআলা যদি আমাদেরকে সেই পর্যন্ত জীবিত রাখেন এবং আল্লাহ তাআলা যদি আমাদেরকে এই এলাকার মানুষের জীবন মান উন্নয়নের করার সুযোগ দেন, তাহলে প্রধানত আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে হেমায়েতপুর থেকে মানিকগঞ্জ পর্যন্ত যে রাস্তাটি, এই রাস্তাটিকে 2 লেনের রাস্তা, এই 2 লেনের রাস্তাটিকে 4 লেনের রাস্তায় রূপান্তরিত করব ইনশাআল্লাহ। 2 নাম্বার হচ্ছে আমাদের সিঙ্গার শহরটা ঢাকা থেকে অত্যন্ত নিকটবর্তী একটি শহর, আমরা সিঙ্গার শহরটাকে একটি স্যাটেলাইট সিটিতে রূপান্তরিত করব ইনশাআল্লাহ। এবং 3 নাম্বার হচ্ছে আমাদের সিঙ্গার এবং হরিরামপুরের মানুষরা ম্যাক্সিমাম হচ্ছে কৃষিজীবী। আমাদের কৃষকদের জীবন মান উন্নয়নের জন্য, কৃষকদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য যেন তারা পান, সেজন্য আমাদের কৃষকদের উৎপাদিত পণ্যকে আন্তর্জাতিক বাজারে পরিচিত করানোর জন্য আমরা এই অঞ্চলে একটি ভিইপিজেড গড়ে তুলব। ভিইপিজেড মানে হচ্ছে ভেজিটেবল এক্সপোর্ট প্রসেসিং জোন। সারা বাংলাদেশের কোথাও এরকম কোনো ভেজিটেবল এক্সপোর্ট প্রসেসিং জোন আছে বলে আমার জানা নেই। এজন্য আমরা এই এলাকার কৃষকদের জীবন মান উন্নয়নের জন্য একটি ভিইপিজেড গড়ে তুলব ইনশাআল্লাহ। এবং এই এলাকার যুব সমাজ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এই এলাকার প্রচুর মানুষেরা বিভিন্ন দেশে অবস্থান করছেন, তারা মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং নর্থ আমেরিকা সহ বিভিন্ন দেশেই তারা যান। আমাদের যে সকল ভাইয়েরা বিদেশে যান, তাদের দক্ষতা উন্নয়নের জন্য একটি স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট আমরা এখানে গড়ে তুলব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমরা জনাব জাহিদুর রহমানের ব্যাপক পরিকল্পনার কথা শুনলাম। তিনি 4টি হেডে এলাকার উন্নয়নের কথাগুলো তুলে ধরলেন। সিঙ্গাইর স্যাটেলাইট সিটি স্থাপন, হেমায়েতপুর সিঙ্গাইর মানিকগঞ্জ 2 লেনে সড়ককে 4 লেনে উন্নীতকরণ, দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষ্যে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিংয়ের আয়োজন করা এবং অফকোর্স যেটা বলতে হয় শেষে, ইটস অ্যান ইনোভেটিভ আইডিয়া, ভিইপিজেড, ভেজিটেবল এক্সপোর্ট প্রসেসিং জোন। আই থিঙ্ক ইটস দ্য ফার্স্ট ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ, যদি হয় আর কি, হতে যাচ্ছে। তো ধন্যবাদ জনাব জাহিদুর রহমানকে তার মূল্যবান এই পরিকল্পনাগুলো তুলে ধরার জন্য।
আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই প্রত্যেকটি পরিকল্পনার উপরে আমরা এখন একটি একটি করে টপিক আলোচনায় যাব। সেই জন্য আমাদের প্যানেলিস্ট যেই বেঞ্চ রয়েছেন সেখানে সম্মানিত অতিথিবৃন্দের সঙ্গে পরিচয় করিয়ে দিই আপনাদেরকে। আছেন পরিকল্পনাবিদ মোহাম্মদ মাহাদি হাসান, তিনি হচ্ছেন রিসার্চ ফেলো ইউআরপি বুয়েট টাউনশিপ ডেভেলপমেন্ট স্পেশালিস্ট। তিনি আছেন মোহাম্মদ কাঞ্চন মিয়া, এগ্রিকালচার অন্ট্রপ্রেনিউর। তারপর আছেন মোহাম্মদ শাহানুর ইসলাম, জেনারেল সেক্রেটারি মানিকগঞ্জ প্রেস ক্লাব। এবং ড্যানিয়েল সি গোমেজ, মাস্টার শেফ, তিনি আছেন ওয়ার্ল্ড মাস্টার শেফ ইউকে। তিনি একজন অফকোর্স ইজ এ ফেমাস গ্যাস্ট্রোলজিস্ট, রিনাউন্ড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ওয়েলকাম আমাদের প্যানেলিস্টদেরকে অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আছেন আমার সামনে উপস্থিত সম্মানিত সিংগাইর এলাকার ভোটারবৃন্দ, সচেতন নাগরিকবৃন্দ, আপনাদেরকেও অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের এই টপিক আলোচনার প্রথম যে টপিকটি আমরা দেখতে পাচ্ছি, যিনি বললেন জনাব জাহিদুর রহমানের ভাষায়, সেটি হচ্ছে সিংগাইরে স্যাটেলাইট সিটি স্থাপন। এই বিষয়ে আমি প্রথমেই একটু জানতে চাই জনাব জাহিদুর রহমানকে, এই জিনিসটা কি স্যাটেলাইট সিটি যে আইডিয়াটা, এই বিষয়টা আমাদের দর্শকদের কাছে আগে একটু পরিষ্কার হওয়া দরকার। স্যাটেলাইট সিটির যে পরিকল্পনাটি, আমার মনে হয় আমাদের এখানে যিনি নগর পরিকল্পনাবিদ আছেন তিনি আপনাদের কাছে আরও টেকনিক্যাল বিষয়গুলো তুলে ধরবেন। প্রথমত বলতে চাই যে আমি যদি আমাদের জাতীয় সংসদকে কেন্দ্রবিন্দু ধরি, জাতীয় সংসদ থেকে পূর্বাচল, জাতীয় সংসদ থেকে উত্তরা, জাতীয় সংসদ থেকে রিসেন্টলি রাজুক কর্তৃক প্রদত্ত গৃহীত যেই প্রকল্প দক্ষিণা, এই সকল জায়গার দূরত্ব এবং একই সাথে আমাদের সিংগারের দূরত্ব খুবই কাছাকাছি। এই জন্য আমরা মনে করি যে উত্তরা যদি উন্নত হতে পারে, পূর্বাচল যদি উন্নত হতে পারে, ডেফিনেটলি আমাদের সিংগার উন্নত হতে পারে। এবং সিংগার উন্নত হওয়ার জন্য আমরা এই জায়গাটিকে একটা স্যাটেলাইট সিটিতে রূপান্তরিত করার আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। ধন্যবাদ জনাব জাহিদুর রহমান। আমরা মোটা দাগে শুনলাম হোয়াট ইজ স্যাটেলাইট সিটি। তো এই বিষয়ের উপর একজন আমাদের পরিকল্পনাবিদ আছেন যিনি এম মাহাদি হাসান, নগর উন্নয়ন বিশেষজ্ঞ। তার কাছ থেকে এটার ডিটেইলস, টেকনিক্যালিটিস সম্পর্কে আমরা জানতে চাই। জনাব মাহাদি হাসান, প্লিজ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকের এই মহতী অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করায় আমি কর্তৃপক্ষ বা আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। নগর পরিকল্পনায় আমি প্রায় 24 বছর স্টাডি করছি এবং প্যারালালি আমি কাজ করছি। জাইকার একটা প্রজেক্টে আছে, কক্সবাজারে 3টা টাউনশিপ ডেভেলপমেন্ট হচ্ছে, সেখানে আমি কিছু কাজ করেছি। প্লাস আমি এখন গবেষণারত অবস্থায় আছি। আমি যে বিষয়টা বলতে চাচ্ছি যে বাংলাদেশের সবচেয়ে বড় সিটি, রাজধানী শহর ঢাকা, এটা মেগা সিটি, ওয়ার্ল্ডের ভিতরে এখন 2050 সালের ভিতরে 1 নাম্বার সিটি হতে যাচ্ছে। এবং এই সিংগাইর থেকে কয়েক কিলোমিটার পশ্চিমেই বাংলাদেশের আরেকটি গুরুত্বপূর্ণ লাইফ লাইন, সেটা হচ্ছে পদ্মা নদী। একদিকে পদ্মা নদী, আর একদিকে ঢাকার রাজধানী, বাংলাদেশের রাজধানী ঢাকা শহর। তার মধ্যবর্তী একটি জায়গা মানিকগঞ্জ। আয়তনের দিক থেকে মানিকগঞ্জের অবস্থান 1384 বর্গ কিলোমিটার একটি জায়গা, যেটি বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টের ভিতরে অবস্থান 17তম। জনসংখ্যায় 15,58,000, এই জনসংখ্যার অবস্থানে 20তম। এবং জনঘনত্ব হচ্ছে প্রতি বর্গ কিলোমিটারে 1126 জন। মাইগ্রেশনের দিক থেকে বাংলাদেশের অনেকগুলো জেলার ভিতরে মানিকগঞ্জ এগিয়ে আছে, যেখান থেকে 11.33% আউটসাইডে বিদেশে যারা আমরা রেমিটেন্স যোদ্ধা বলছি, তারা কাজ করছে এখানে। বাজার মানিকগঞ্জে এ পর্যন্ত 221টি গ্রামীণ বাজার আছে। গ্রোথ সেন্টার আমরা যেগুলো বলি, বিজনেস হাব 24টির মতো আছে। দারিদ্র্য সীমা, পভার্টি এলিভেশনে যে আমরা ইন্ডেক্স বলি, সেখানে 22.2%, অর্থাৎ 64 ডিস্ট্রিক্টের ভিতর 26তম অবস্থানে আছে। সুতরাং এইখানে আমাদের কাজ করার সুযোগ আছে। আয়তনে 217 বর্গ কিলোমিটার। সিংগাইরে জাতীয় সংসদের 169তম আসন এবং দ্বিতীয় আসন। মোট জনসংখ্যা 2,87,000। বাংলাদেশের প্রেক্ষাপটে ঢাকা যে ক্যাপিটাল সিটি, তার এক্সটেনশন আর সম্ভব না। পূর্ব, দক্ষিণ, উত্তর সব দিকে তার ডেভেলপমেন্ট অলরেডি শেষ। এখন নতুন করে ডেভেলপমেন্ট করতে হলে তাকে এই ধরনের এরিয়ায় অবশ্যই সিংগাইর একটা গুরুত্বপূর্ণ এরিয়া হবে, এটা আমাদের বিশ্বাস। সিংগাইর এমন একটা জায়গা যেটার একদিকে মানিকগঞ্জ, একদিকে ঢাকা শহর, একদিকে সাভারের দোহার, একদিকে
পদ্মা সেতু এবং কানেক্টিভিটি এত হাই, সিঙ্গার এরিয়াটা অলরেডি পরিকল্পনার জন্য রেডি হয়ে আছে, জাস্ট একজন যোগ্য লিডার দরকার আছে। 1959 সালে আমরা জানি সিঙ্গাপুর নামে পৃথিবীর মানচিত্রে একটি দেশ আছে, এটা মানিকগঞ্জের অর্ধেক এরিয়া। কেন এই কথাটা আমি বললাম, এর আয়তন হচ্ছে মাত্র 735 বর্গ কিলোমিটার, কিন্তু সেখানে বিমানবন্দর আছে, সেখানে তার পুরো মাস্টার প্ল্যানে 50% জায়গা এখন ওপেন স্পেস আছে। সিঙ্গাইরকে যদি আমরা সিঙ্গাপুরের আদলে চিন্তা করি তাহলে এর সম্ভাবনা অনেক বেশি। এখানে সব ধরনের জিনিসই আছে, কিন্তু একটা জিনিসের অভাব, যেটা আমি দীর্ঘ 15 বছর আগে আমি এখানে আসছি, আমি 20 বছর আগেও আসছি, এই গত 20 বছরে ঢাকার অনেক এরিয়ার অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু সিঙ্গাইর এবং হরিরামপুরের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। এর অন্যতম কারণ কোনো দক্ষ নাবিক, যোগ্য লিডার না থাকার কারণে। সেই জন্য আমি বলতে চাচ্ছি এর সম্ভাবনা অপার। এখানে যদি আমরা স্যাটেলাইট সিটি করি, সেই স্যাটেলাইট সিটির ভিতরে যে কম্পোনেন্টগুলো ইনক্লুড হবে, অলরেডি বলা হয়েছে যে ভেজিটেবল এক্সপোর্ট প্রসেসিং জোন। আর একটা বিষয় আমি বলছি যে সেটা হচ্ছে অ্যাগ্রো পর্যটন। এখন ঢাকা শহরে কাঠ, পাথর, ইট, সিমেন্টের ভিতরে মানুষ আর থাকতে চায় না, সেই সুযোগটা অলরেডি গাজীপুরে গেছে, অনেক জায়গায় এক্সটেনশন হচ্ছে, কিন্তু এত সুন্দর জায়গা, এত নয়নাভিরাম জায়গা, যেই জায়গায় এখনও কোনো ইনভেস্টমেন্ট আমরা দেখছি না। জনপ্রতিনিধির এই স্বপ্ন যদি এই গ্রামের, এই এলাকার সবাই মিলে বাস্তবায়ন করে, আমি যে কথাটা লাস্ট বলবো, এই স্যাটেলাইট সিটি নয়, পুরা এই সিঙ্গাইরকে সিঙ্গাপুর আদলে আমরা পরিকল্পনা করতে চাই, যেখানে 245টি গ্রামের আবাল বৃদ্ধা বনিতা, শিশু, বড় ছোট, শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী সবাই যদি ইনকর্পোরেট হয়, তাহলে অবশ্যই এটা একটা আধুনিক শহর হবে, যেই শহরের মাধ্যমে আমরা দারিদ্র্য বিমোচন করতে পারবো। ধন্যবাদ জনাব মাহাদি, চমৎকার, আপনি অনেক ডিটেলস বিশ্লেষণ করেছেন। এবার আমরা দেখব আসলে যেটা মোটা কথায় জানলাম, যেটা হচ্ছে মূল নগরের উপর চাপ কমানোর জন্য পার্শ্ববর্তী কোনো এলাকায় পরিকল্পিতভাবে নগরায়ন, এটাই হচ্ছে স্যাটেলাইট সিটির মূল ধারণা, যেটা আমরা তার আলোচনা থেকে বুঝলাম। তো এবার সম্মানিত দর্শকদের কাছে আসতে চাই, এই যে সিঙ্গাইর যদি স্যাটেলাইট সিটি হয়, এটা নিয়ে আপনাদের কি ভাবনা, আপনাদের কি প্রত্যাশা, বা আপনারা এটাকে কেমন করে চান? যদি কারো কোনো প্ল্যান থাকে, প্লিজ আপনি নিজের পরিচয় দিয়ে কোথায় কি করছেন এটা সংক্ষেপে নিজের নাম পরিচয়টা দিয়ে প্রশ্ন করবেন প্লিজ। আসসালামু আলাইকুম, আমি তাহমিনা বিনতে আবিন, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি জাহিদুর রহমান ভাইকে এত বড় একটা প্রজেক্ট হাতে নেওয়ার জন্য। আমরা দেখেছি যে আমাদের মানিকগঞ্জ অনেক সম্ভাবনাময়ী একটা জায়গা, বিশেষ করে এই সিঙ্গাইর অঞ্চলটা একদম রাজধানীর পাশে একটা জায়গা। তো যোগ্য নেতৃত্বের অভাবে আসলে এইখানটাতে কোনো পরিকল্পনা বা এই গড়ে নেওয়া হয়নি এবং সেটা বাস্তবায়ন করা হয়নি। তো আমরা আশাবাদী তিনি হচ্ছেন এই পরিকল্পনাগুলো হাতে নিয়েছেন। তো আমার প্রশ্ন হচ্ছে যে এই যে স্যাটেলাইট সিটি তৈরি করা হবে একদম রাজধানীর পাশে, তো এটার জন্য অবশ্যই হচ্ছে পরিবেশের উপর একটা প্রভাব পড়বে। তো এই প্রভাবগুলো আসলে কেমন, এখানকার স্থানীয় জনগণের উপর কেমন প্রভাব ফেলতে পারে এবং এটা আসলে কিভাবে মোকাবেলা করা যায়? এই কোশ্চেনের সলিউশনে আমি বলবো যে এখানে যে 3 লক্ষ লোক এই উপজেলায় বাস করেন, তার প্রত্যেকটা লোক আমাদের পরিকল্পনার সাথে ইনভলভ থাকবেন, প্রত্যেকটা লোক আমাদের পরিকল্পনায় পার্টিসিপেট করবেন। তাহলে সেই পরিবেশ, আমরা যেটা বলি সেই পরিকল্পনা বলি, প্রত্যেকটা পরিকল্পনা আমরা বাস্তবায়নে সহজ হব। আমি আপনাকে জাস্ট একটা বিষয় বলি, বাংলাদেশে এই মুহূর্তে যে পরিমাণ কৃষি জমি আছে তার 1%-এর বেশি ল্যান্ড আমাদের বসতি এবং রাস্তাঘাটে প্রতি বছর চলে যাচ্ছে, এবং পরিবেশ বিপর্যয়ের একটা বিষয় আপনি বলছেন। কিন্তু এটা যদি আমরা পরিকল্পিতভাবে করি, রাস্তাঘাট মাস্টার প্ল্যান করি, এবং সেই প্ল্যানে আমাদের গ্রামে সাপোজ আমরা 4 ভাই মিলে যদি আমি 4টা বিল্ডিং না করে একটা বিল্ডিং ভার্টিক্যালি করি, তাহলে কি আমার জায়গা সেভ হচ্ছে না? আমার পরিবেশ সেভ হবে না? বাকি জায়গাগুলো আমার গ্রিন বেল্ট থাকবে না, সবজি তৈরি হবে না, অন্য বাগান হবে না। এটাই হচ্ছে যে আমরা যদি এই 3 লক্ষ লোক এখানে মাস্টার পরিকল্পনা দিবেন আমাদের জনপ্রতিনিধি, সাথে আমরা এক্সপার্ট হিসেবে কাজ করব, কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে এই অঞ্চলের এইখানকার সুবিধাভোগী 3 লক্ষ লোক যদি আমাদের সাথে এই পরিকল্পনার সাথে সহমত পোষণ করেন, আমাদেরকে সহযোগিতা করেন, তাহলে এই স্যাটেলাইট সিটির কোনো প্রভাব পড়বে না। প্রত্যেকেই পরিকল্পনার সাথে থেকে তারা বেনিফিটেড হবে। আজকে যারা শিক্ষিত
তারা স্কিল শিক্ষিত হবে, সেই পরিকল্পনাগুলো অন্য সেক্টর থেকে আসবে, ইনশাল্লাহ তারা বেনিফিট হবে। থ্যাংক ইউ। এবার যদি জাহিদুর রহমান কিছু বলতে চান। আমার মনে হয় আমি এক সেন্টেন্সে শুধু এতটুকু বলতে চাই যে স্যাটেলাইট সিটি মানে হচ্ছে একটি পরিবেশ বান্ধব নগরায়ন। পরিবেশ বান্ধব নগরায়নটাই হচ্ছে স্যাটেলাইট সিটি। উইদাউট প্ল্যান যে সকল টাউন গড়ে উঠছে, সেই সকল প্ল্যান টাউনের আশেপাশে পরিবেশ বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদি আমরা পরিকল্পিত শহর বানাতে পারি তাহলে পরিবেশ ক্ষতিগ্রস্ত না হয়ে পরিবেশ এক্ষেত্রে আরও বেশি সংরক্ষিত হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আমরা এই টপিকটির শেষ করতে চাই, আমরা যেতে চাই নেক্সট টপিকে। মানিকগঞ্জ, সিংগাইর, হরিরামপুর, এখানে যে 2 লেনের সড়ক রয়েছে, এই 2 লেন সড়ককে 4 লেনে উন্নীতকরণ। প্রথমে সংক্ষেপে এই আইডিয়া সম্পর্কে একটু শুনতে চাই জনাব জাহিদুর রহমানের কাছ থেকে। এক্ষেত্রে আমরা বলবো যে আমাদের যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু একটা ঐতিহাসিক রাস্তা, আপনাদের অনেকের জানা থাকার কথা। আমাদের হেমায়তপুর থেকে সিংগাইর হয়ে মানিকগঞ্জের যে রাস্তাটা, এই রাস্তাটার নাম হচ্ছে গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড, যেটা ঈশা খাঁর আমলে আমাদের ঈশা খাঁর রাজধানী মুর্শিদাবাদ থেকে আমাদের নারায়ণগঞ্জের সোনারগাঁ পর্যন্ত যাতায়াতের একমাত্র রাস্তা ছিল। এই রাস্তাটাই হওয়ার কথা ছিল ঢাকা আরিচা মহাসড়ক, কিন্তু কোনো একটা কারণে এই রাস্তাটা এখানে ঢাকা আরিচা মহাসড়ক না হয়ে এটা ধামরাই দিয়ে গিয়েছে। আমরা মনে করি এই রাস্তাটাকে 4 লেন করাটা খুবই সহজ, কারণ এর পাশেই একটা লাইফ লাইন আছে। আপনারা দেখবেন যে এই রাস্তার পাশেই একটা ছোট্ট খাল আছে। এই খালটাকে পানির প্রবাহ এবং পরিবেশকে সংরক্ষণ করেই আমাদের রাস্তাটাকে এক্সটেন্ড করা সম্ভব, এবং এই রাস্তা এক্সটেনশন হলে অটোমেটিক্যালি আমাদের স্যাটেলাইট সিটি করা সহজ হবে, আমাদের ভিপিজেড করা সহজ হবে, এবং আমাদের এখান থেকে যে সকল মানুষরা ঢাকায় যাতায়াত করেন, যোগাযোগ রাখেন, তাদের জীবন মানের উন্নয়ন হবে। আমরা এই জন্য মনে করি এটা আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যান, অন্যতম গুরুত্বপূর্ণ প্রায়োরিটি, যে আমরা 2 লেনের রাস্তার জায়গা থেকে আমরা 4 লেনের রাস্তা রূপান্তরিত করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ জনাব জাহিদুর রহমান। আমরা শুনলাম, এবার এই বিষয়ে বিশেষ অতিথি প্যানেলিস্টদের বক্তব্য শুনবো। প্যানেলিস্ট হচ্ছেন মোহাম্মদ শাহানুর ইসলাম, সাধারণ সম্পাদক, মানিকগঞ্জ প্রেস ক্লাব। প্রসঙ্গত বলে রাখতে চাই, তিনি একজন প্রথিতযশা সাংবাদিক, আর সাংবাদিকতা হচ্ছে সামথিং টু বি লার্নড অল থ্রু দ্য লাইফ, এক্সপেরিয়েন্স থেকে। তো তিনি তার এক্সপেরিয়েন্স থেকে বলবেন এই সড়ক 2 লেন থেকে 4 লেনে উন্নীত করলে কি কি ফ্যাসিলিটিস, কি কি টেকনিক্যালিটিস আছে এর মধ্যে। সকলকেই অভিনন্দন, বিশেষ করে আজকের এই যার উদ্দেশ্যে উদ্যোগে এবং যারা আয়োজন করেছেন সকলকে স্পেশালি আরেকবার ধন্যবাদ। আমাদের অতি সম্প্রতি আমি মানিকগঞ্জ প্রেস ক্লাবের সেক্রেটারি, সেই হিসেবে এলজিডি থেকে মোট 24টা রাস্তা মানিকগঞ্জ একটা প্ল্যান করা হয়েছে, সেটা হলো মানিকগঞ্জ নেটওয়ার্কিং নামে। এটা একটা বাইরের সার্ভে কোম্পানি, বাংলাদেশের এবং বাইরের সহযোগিতা আছে। সেই সার্ভে কোম্পানির যিনি প্রধান এই প্রজেক্টের চিফ, তিনার বাড়ি হচ্ছেন আরিচা, মানে শিবালয়, মানিকগঞ্জের লোক। সেই কারণে সারা বাংলাদেশের প্রথমে এই সার্ভেটা মানিকগঞ্জে হয়েছে, আর এর কয়েকটা মিটিংয়ে আমি ফিজিক্যালি অ্যাটেন্ড করেছি। সেই 24টা রাস্তা মানিকগঞ্জকে এমনভাবে সংযুক্ত করেছে যে সেই হরিরামপুরের চরাঞ্চল থেকে শুরু করে একদম টাঙ্গাইলের মানে মানিকগঞ্জের শেষ বর্ডার পর্যন্ত, আবার সিংগাইর থেকে শুরু করে এই রাস্তাটা চলে যাবে। অর্থাৎ সংযোগ যে সড়কগুলো আমাদের আছে, কোনো সংযোগ সড়কই এই বাইরে থাকবে না, অর্থাৎ কাউকে 3 কিলোমিটার হেঁটে যে কোনো হাইওয়েতে উঠতে হবে না, এরকম যে প্ল্যানটা, সেই প্ল্যানের প্রেক্ষিতে আমরা যেটা দেখি যে ঢাকা টু সিংগাইর হয়ে মানিকগঞ্জে এটা অতি সম্প্রতি আমাদের এই ছোট গাড়ি যেগুলো চলে, হাই স্পিডের গাড়ি, সে গাড়িগুলো আমাদের সাভার থেকে যে রাস্তা ঢাকা আরিচা হাইওয়ে মানিকগঞ্জ পর্যন্ত অনেক শিল্প প্রতিষ্ঠান, বিশেষ করে গার্মেন্টস ফ্যাক্টরি থাকার কারণে এই রাস্তাটা প্রচণ্ড পরিমাণ যানজট থাকে। সেই যানজটকে এড়িয়ে দ্রুতগতি সম্পন্ন গাড়িগুলো যাতে পৌঁছে যেতে পারে, এদিক দিয়ে আমাদের আরিচা ঘাট হয়ে দক্ষিণ পশ্চিম অঞ্চল অর্থাৎ পাটুরিয়া থেকে দৌলতদিয়া হয়ে, আর একটা আছে আরিচা ঘাট থেকে নটাখোলা হয়ে। এইটা এক সময়ে পদ্মা সেতু হওয়ার আগে এইটাই ছিল মূল রাস্তা। যমুনা সেতু হওয়ার আগে বাংলাদেশের সবচাইতে জনবহুল এবং সবচাইতে ভিড় সম্পন্ন রাস্তা ছিল এই রাস্তাটা। সেজন্য সেই চাপটা অনেকটা এখন আমাদের এই ঢাকা টু সিংগাইর রাস্তা, যেটা এই রাস্তা হেমায়তপুর রাস্তা এসে পৌঁছেছে। 4 লেন রাস্তা হলে যে জিনিসটা হবে সেটা হলো অনেক লোকের কর্মসংস্থান, এবং ছোট রাস্তা থাকলে এই যে ইন্ডাস্ট্রিগুলো হয়েছে আমাদের কোনো দিকেই কোনো ইন্ডাস্ট্রি বা
নতুন স্থাপনা করার কোনো জায়গা নেই, একমাত্র পশ্চিমাঞ্চল, অর্থাৎ এই মানিকগঞ্জ থেকে সাভারের পরের থেকে মানিকগঞ্জ থেকে আরিচা ঘাট পর্যন্ত এখানে 4 লেনের রাস্তা হলে আমাদের চলাচলে যেমন সুবিধা হবে, কেউ রাস্তা ছাড়া কম দামের জমিতেও বাড়ি করে না, ব্যবসা বাণিজ্য গড়ে ওঠে না। সেজন্য আমি মনে করি যে এই প্রত্যাশা সিঙ্গারবাসীর পূরণ হবে। ধন্যবাদ সবাইকে। রাইট, থ্যাংক ইউ মিস্টার প্যানেলিস্ট। আসলে উনি যথার্থই বলেছেন যে দ্য বেসিক অফ এনি ডেভেলপমেন্ট ইজ এ স্মুথ কমিউনিকেশন সিস্টেম, এবং এই স্মুথ কমিউনিকেশন সিস্টেম ডেভেলপ করার জন্যই এই সড়ককে 2 লেন থেকে 4 লেনে উন্নীত করা প্রয়োজন, টু মেনটেইন এ স্মুথ কমিউনিকেশন বিটুইন দ্য ক্যাপিটাল অ্যান্ড দ্য স্যাটেলাইট সিটি। এবার আমরা যাচ্ছি আমাদের পরবর্তী টপিক, খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি বেকারত্বের সাম্রাজ্য আমাদের এই বাংলাদেশ, এবং এর প্রত্যেকটি এভরি নুক অ্যান্ড কর্নার ইজ লেডেন উইথ সো মেনি আনএমপ্লয়েড পিপল, ইউথ, এডুকেটেড পিপল। শিক্ষিত বেকারদের একটি ভার আমাদের জাতির উপর বসে আছে, তাই তাদেরকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার জন্য স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রামের কথা তিনি বলেছেন। এই বিষয়ে আমাদের প্যানেলিস্ট হচ্ছেন ড্যানিয়েল সি গোমেজ, মিস্টার ড্যানিয়েল সি গোমেজ, সিইও ইন্টারন্যাশনাল কুলিনারি ইনস্টিটিউট, ঢাকা। তাকে এই বিষয়ে তার অভিমত ব্যক্ত করার জন্য অনুরোধ করছি। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই টক শোতে, এবং আমি সবার আগে ধন্যবাদ জানাবো জাহিদ ভাইকে। আমি ওনার সঙ্গে কাজ করছি দীর্ঘদিন। আমি সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হসপিটালের ফুড কনসালটেন্ট, অলসো ইবনে সিনা হসপিটালে আইসিপিএলের ফুড কনসালটেন্ট। অনেক দিন ধরে সিঙ্গারে এসে কাজ করছি আমি। মেন রোডের পাশেই হচ্ছে আমাদের বিশাল ফ্যাক্টরি, এবং জাহিদ ভাই বলতেন সবসময় যে সিঙ্গারে একটা ভালো ফুড ফ্যাক্টরি দরকার, যেখানে সিঙ্গারের লোকজন কাজ করবে, এখান থেকে ভালো ফুড হবে, এই এলাকার লোকজন সবাই খাবে। সো তার এই উদ্দেশ্য এবং তার এই দীর্ঘদিনের পথ চলা আমার সঙ্গে সবসময় দেখেছি উনি সিঙ্গারকে নিয়ে অনেক ভাবতেন, এবং আমাকে সবসময় বলতেন যে শেফ, আমরা একটা টেকনিক্যাল ইনস্টিটিউশন করব সিঙ্গারে সব যুবক ভাই বোনদের জন্য, যেন তারা এগ্রিকালচারের পাশাপাশি যারা ইন্টারেস্টেড দেশের বাইরে যাওয়ার জন্য, তারা দক্ষ কর্মসংস্থান পাবে দেশের বাইরে, তার জন্য তাদেরকে শিক্ষায় শিক্ষিত করা, সেটা হচ্ছে কারিগরি শিক্ষায় শিক্ষিত করা। আমি বেসিক্যালি একজন শেফ, আপনারা ইউটিউবে আমাকে দেখে থাকবেন, এবং আমি কাজ করি এটা নিয়ে, রান্নাই জানি, এছাড়া আর কিছু জানি না। আর আসলে ভালোবাসি রান্নাকে। পৃথিবীর সব দেশে আমাদের বাংলাদেশের শেফরা সুনামের সাথে কাজ করে। আমি চ্যালেঞ্জ করে বলি, সেটা হচ্ছে ওয়ার্ল্ডে এমন কোনো হোটেল বা রেস্টুরেন্ট নাই যেখানে মানিকগঞ্জের, নবাবগঞ্জের বা সিঙ্গারের এই এলাকার বা কালীগঞ্জের একজন শেফ নাই, তাদের দ্বারা আসলে চলে না, এবং তাদের বেতন অনেক বেশি। আমরা এই দেশে বসে শুনি বিদেশে আমাদের বন্ধু অস্ট্রেলিয়াতে বাড়ি কিনেছে, গাড়ি কিনেছে, কিসের মাধ্যমে? শুধু এডুকেশন দিয়ে না, এর সাথে টেকনিক্যাল নলেজও রয়েছে, টেকনিক্যাল কাজ। সো আমরা এই সিঙ্গারের ভিতরেই জাহিদ ভাইয়ের প্ল্যান অনুযায়ী আমরা টেকনিক্যাল ইনস্টিটিউশন করব, যেখানে যে যে কাজে পারদর্শিতা চায় সেটিকে শিক্ষা দিয়ে সে যেন আমাদের দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে সুনামের সহিত কাজ করতে পারে। এটা হচ্ছে আমাদের প্ল্যান। আর আমি মনে করি যে এটাই হচ্ছে ব্যাকবোন ফর এ কান্ট্রি, ব্যাকবোন ফর এ সিটি। আর এটা যখনই ফলপ্রসূ হবে, সিঙ্গারবাসীরা সবচেয়ে বেশি উন্নত হবে, কারণ ফিনান্সিয়ালি অর্থ এবং পড়াশোনা বা এডুকেশন বা টেকনিক্যাল এডুকেশন হচ্ছে ব্যাকবোন, আমরা সবসময় বলে থাকি। সো আমি অনেক ধন্যবাদ জানাই জাহিদ ভাইকে আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানার জন্য। আর আমরা কুকিংয়ের উপরে, আমরা ফ্রিজ এয়ার কন্ডিশনের উপরে, কম্পিউটার হার্ডওয়্যারের উপরে, সব কিছুর উপরে আমরা শিক্ষা গ্রহণ করতে পারবো এই স্যাটেলাইট সিটিতে ইন ফিউচারে। আমি জাহিদ ভাইয়ের যে আশা বা তার যে আকাঙ্ক্ষা এই সিঙ্গারকে নিয়ে, তার সাথে আমি সবসময় তাল মিলিয়ে কাজ করব, এবং আমিও চাবো যে আমার বাংলাদেশের এই সিঙ্গার শহরের সমস্ত যুবক যুবতী ভাই বোনরা যারা শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের বাইরে গিয়ে কাজ করবে, তার জন্য সার্বক্ষণিক সহায়তার সাথে আমি থাকবো পাশে। ধন্যবাদ মিস্টার গোমেজ। আসলে আমরা যেটা জেনেছিলাম যে বেকারত্ব দূর করার জন্য জনশক্তিকে, জনগণকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার জন্য স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং, এটা হচ্ছে একটি যে কুলিনারি সেক্টরে ট্রেনিং দেওয়া। যদি দর্শকের কোনো প্রশ্ন থাকে সেটি নিব। আমার একটি প্রশ্ন আসে দর্শকের পক্ষ থেকে মিস্টার গোমেজের কাছে, এটা হচ্ছে কুলিনারি ইনস্টিটিউট নিয়ে, বা এটা নিয়ে আপনার কোনো স্পেশাল কোনো থিঙ্কিং আছে কিনা, যে এটাকে এভাবে করা, ইয়াং জেনারেশনকে প্রতি আকৃষ্ট করা, তারা যেন এদিকে আকৃষ্ট হয়, এবং এটার ফিউচারিস্টিক প্ল্যান, বিশেষ করে ফিউচারটা কতটুকু প্রসপেক্টাস, এই বিষয়ে যদি একটু বলেন। আসলে সবচেয়ে বেশি হচ্ছে এটা, আমরা সারাদিনে একবার কাপড় বদলাবো, অসুস্থ হলে মেডিসিন খাবো, কিন্তু প্রতিদিন 3 বেলা খেতে হবে আমাদেরকে বেঁচে থাকতে হলে। পৃথিবীর সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি, সবচেয়ে বড় বিজনেস হচ্ছে ফুড বিজনেস। এই কুলিনারি আর্টস বা কুকিং শিখে শুধু দেশে না, দেশের বাইরে এবং সব জায়গায় আপনি চাকরি তো করতে পারবেনই, একটা নির্দিষ্ট সময় আপনি হবেন রেস্টুরেন্টের মালিক, আপনি হবেন রেস্টুরেন্ট চেইনের মালিক, এবং আপনি
পরিষ্কার পরিচ্ছন্ন খাবার সার্ভ করবেন, সেই ক্ষেত্রে আপনার ক্যারিয়ার তো ডেভেলপ হবেই, সাথে সাথে আমাদের দেশের জনগণ বা আমাদের সমস্ত গেস্ট যারা আপনার কাছ থেকে খাবার খাবে তারা স্বাস্থ্যসম্মত এবং পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খাবে। এর জন্য আমি কালিনারি আর্টস নিয়েই কাজ করি এবং আমি সবসময় চাই আমার দেশের যুবক যুবতীরা কালিনারি আর্টসেই কাজ করুক। একজন ব্যাংকের অফিসার যখন উনি ব্যাংকে চাকরি করেন, ব্যাংক করা তো অনেক বেশি বড় ইনভেস্টমেন্ট। এয়ারলাইন্সে যিনি কাজ করেন, এয়ারলাইন্স করা অনেক বড় ইনভেস্টমেন্ট, বাট শেফ হিসেবে কাজ করে খুব অল্প ইনভেস্টমেন্ট করে আপনি কিন্তু রেস্টুরেন্টের মালিক হতে পারেন। সো এটা শুধু আপনার চাকরির ক্ষেত্রে না, এটা আপনার বিজনেসের ক্ষেত্রেও আপনি একজন উদ্যোক্তা হয়ে উঠবেন নিজেই যখন আপনি মনোযোগ দিয়ে কালিনারি আর্টসের উপরে কাজ করবেন। অনেক ধন্যবাদ জানাচ্ছি আবারও। কারো যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করবেন। ধন্যবাদ। একটা ইনফরমেশন আমরা আপনাদের কাছ থেকে প্রশ্ন নেব। একটা ইনফরমেশন যে আপনারা নিশ্চয়ই আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির নাম শুনেছেন। তিনি যার আন্ডারে দৈনন্দিন খাওয়া দাওয়া করতেন, শেফ, হি ইজ মিস্টার ড্যানিয়েল সি গোমেজ। ধন্যবাদ, থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেইন। ধন্যবাদ, এই পরিচয়টা থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। কারো যদি কোনো প্রশ্ন থাকে। আসসালামু আলাইকুম। প্রথমত ধন্যবাদ জানাচ্ছি জাহিদ ভাইকে। আর আমার নাম হচ্ছে মোহাম্মদ রাকিবুল ইসলাম খান। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউটে পড়াশোনা করছি। আর আমার বাসা হচ্ছে সিংগাইরের একদম বর্ডারে, মানে হচ্ছে চরদুর্গাপুর। আমাদের বাসার পরে হচ্ছে ধামরাই শুরু। এখন সিঙ্গার নিয়ে আমাদের অনেক আক্ষেপ আছে। সবথেকে বড় আক্ষেপটা হচ্ছে আমাদের সিঙ্গার হচ্ছে ঢাকার সবথেকে কাছে। এটাকে আমরা বলতে পারি ওয়ান কাইন্ড অফ প্রদীপের নিচে অন্ধকার, মানে ঢাকার সবথেকে কাছে হয়ে সবথেকে পিছিয়ে আছে আমাদের সিঙ্গার। এখন আমাদের এখানে যে টেকনিক্যাল এডুকেশনের কথাটা বলছে, যে আমাদের দেশে সাধারণত টেকনিক্যাল এডুকেশনটাকে মানে সবথেকে গুরুত্বপূর্ণ টেকনিক্যাল এডুকেশনটা, বাট এটা হচ্ছে সবথেকে মার্জিনালাইজড। মানে হচ্ছে এই যে সারফেস লেভেল মানে এটা আছে, মানে পুরো যে জনসাধারণ আছে এই জিনিসটা মানুষের কাছে ওইভাবে আসলে বোধগম্য না। আমরা যে জেনারেল যে এডুকেশনটা পাচ্ছি এটার থেকে আমার কাছে টেকনিক্যাল এডুকেশনটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় অ্যাজ এ আমি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের স্টুডেন্ট। তো আপনার কাছে যে প্রশ্নটা সেটা হচ্ছে এই যে আমাদের দেশে টেকনিক্যাল এডুকেশনটা মার্জিনালাইজড, এই মার্জিনালাইজ থেকে এটাকে কিভাবে এই গ্রাউন্ড লেভেলে নিয়ে আসবেন, মানে মানুষের মধ্যে কিভাবে সচেতনতা তৈরি করবেন, যে এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। আর একটা বিষয় হচ্ছে যে টেকনিক্যাল এডুকেশনের ক্ষেত্রে ডিপ্লোমা ভিত্তিক হবে নাকি জেনারেল লাইনের মতোই আপনারা তৈরি করতে পারবেন? থ্যাংক ইউ। ধন্যবাদ জনাব জাহিদুর রহমান। থ্যাংক ইউ সো মাচ। আমাদের ছোটো ভাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন এবং আমাদের একদম প্রান্তিক লেভেল, প্রান্তিক গ্রাম থেকে আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমরা বলতে চাচ্ছি যে আমরা টেকনিক্যাল এডুকেশনের যে টিপিক্যাল আইডিয়াস, এই আইডিয়াগুলোকে আমরা চেঞ্জ করব। টেকনিক্যাল এডুকেশনের টিপিক্যাল আইডিয়া হচ্ছে সে ওয়েল্ডিং শিখবে, সে মেকানিক শিখবে, সে ইলেকট্রিক শিখবে ইত্যাদি। বাট এটার ছাড়াও অনেক রকমের টেকনিক্যাল এডুকেশন আছে। যেমন ধরেন এডুকেশনের মধ্যে এবং স্কিল যদি বলি আমরা, দক্ষতা, ক্রিকেটের প্লেয়ার সেটা অন্যতম একটা দক্ষতা। আমি যতটুকু জানি মানিকগঞ্জ থেকে জাতীয় দলে খেলার মতো যোগ্যতা সম্পন্ন ক্রিকেটার মানিকগঞ্জে আছে, শুধু পৃষ্ঠপোষকতার অভাবে, শুধুমাত্র পথ প্রদর্শনের অভাবে, শুধুমাত্র তাদেরকে সামনে এগিয়ে যাবার পেছন থেকে উৎসাহ দেওয়ার অভাবে তারা জাতীয় দলে খেলতে পারে না। উই হ্যাভ এ প্ল্যান। আমরা ক্রিকেট বোর্ডের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা করেছি। আমরা মানিকগঞ্জে একটা ক্রিকেট একাডেমি তৈরি করব ইনশাআল্লাহ, এবং দ্যাট উইল বি ইন সিঙ্গাইর, এবং এটা সিঙ্গারে হবে একটা ক্রিকেট একাডেমি। সেই ক্রিকেট একাডেমির মাধ্যমেও ছেলেরা এখানে দক্ষতা অর্জন করতে পারবে। আমরা ড্যানিয়েল গমেজকে এখানে নিয়ে এসেছি। আমরা বলতে চাই যে আমরা যদি এখানে একটা কালিনারি ইনস্টিটিউট করতে পারি, তাহলে বিদেশে যে সকল মানুষরা যাচ্ছেন তিনি প্রথমত গিয়ে 15-20 হাজার টাকা বেতন পান। তিনি যদি এখান থেকে এই এডুকেশনে শিক্ষিত হয়ে যদি বিদেশে যেতে পারেন, তাহলে তিনি প্রথমতই 3 গুণ 4 গুণ বেতন পেয়ে সেখানে তিনি পয়সা ইনকাম করতে পারবেন এবং দেশের জন্য তিনি রেমিটেন্স পাঠাতে পারবেন। এই জাতীয় যে সকল উদ্যোগগুলো আছে, যেগুলো অবহেলিত, যে সকল উদ্যোগগুলো অপরিচিত, সেই সকল উদ্যোগগুলোকে আমরা মানুষের সার্ফেসের সামনে বেশি নিয়ে আসার চেষ্টা করব। ডেফিনেটলি টেকনিক্যাল এডুকেশনের সাথে সাথে পলিটেকনিক ইনস্টিটিউট করা, টেকনিক্যাল এডুকেশনের সাথে সাথে টেকনিক্যাল ইনস্টিটিউটগুলোর মধ্যে টেকনিক্যাল ইউনিভার্সিটি করা, অল দিজ আর ইম্পর্টেন্ট। বাট এর ছাড়াও যেই সকল টেকনিক্যাল এডুকেশনগুলো অপরিচিত, সেই জায়গাগুলোতেও আমরা কাজ করব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। ধন্যবাদ। ওনার আরেকটা টপিক ছিল, এটি সিঙ্গাইরে একটি VEPZ
ভেজিটেবল এক্সপোর্টিং জোন প্রতিষ্ঠা। তো এই বিষয়ে যদি একটু ক্লিয়ার করতেন, আপনার কি এই ভিইপিজেড সম্পর্কে আমাদের দর্শকদেরকে বিষয়টা একটু ক্লিয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ। ভিইপিজেডটা হচ্ছে যে আমরা জেনেছি বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে ভেজিটেবল বিদেশে রপ্তানি হচ্ছে, কিন্তু এই রপ্তানি করার জন্য একটা এক্সপোর্ট প্রসেসিং জোন উইথ ফুল ফ্যাসিলিটি এটা এখনও পর্যন্ত আমাদের জানা মতে বাংলাদেশে তৈরি হয়নি। আমাদের শ্যামপুরে একটা ফ্যাসিলিটি আছে, বাট দ্যাট ইজ নট কমপ্লিট ফ্যাসিলিটি। আমাদের নীলফামারীতে যে এয়ারপোর্টটা হয়েছে, ওই নীলফামারীর এয়ারপোর্টটা তৈরি করার পেছনে এইটা একটা অন্যতম টার্গেট ছিল যে সেখান থেকে যেন ভেজিটেবল এক্সপোর্ট হয়, বাট দ্যাট আইডিয়া ইজ নট ফাংশনিং ওভার দেয়ার। আমরা মনে করছি যে আমাদের সিঙ্গার থেকে যে পরিমাণে ভেজিটেবল উৎপাদন হয়, আমাদের হরিরামপুরে যে পরিমাণে ভেজিটেবল উৎপাদন হয়, এই ভেজিটেবলগুলো যদি আমরা বিদেশে এক্সপোর্ট করতে পারি, তাহলে আমাদের কৃষকরা তাদের পণ্যের ন্যায্য মূল্য পাবে, তাদের জীবন মান উন্নয়ন হবে এবং এই এলাকার কৃষকরা আরও বেশি আগ্রহের সাথে কৃষিকাজে তারা আগ্রহী হবে। এই শহরটা ঢাকা থেকে অত্যন্ত কাছে, আমাদের এয়ারপোর্ট থেকে অত্যন্ত কাছে। আমরা যদি ফ্যাসিলিটি এখানে তৈরি করতে পারি, আমাদের কৃষকদের জন্য আমরা ভালো কাজ করতে পারবো। আমাদের একটা অন্যতম কথা হচ্ছে, কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে, কৃষক হাসলে বাংলাদেশ হাসবে, এবং আমাদের কৃষকরা যদি সমৃদ্ধ হয় বাংলাদেশ সমৃদ্ধ হবে ইনশাআল্লাহ। আমরা সেই জন্য কৃষকদের জীবন মান উন্নয়নের জন্য, তার কাজের উন্নয়নের জন্য, তাদের কাজে আমরা টেকনিক্যাল বিষয়গুলোকে, টেকনোলজিকে তাদেরকে ইন্ট্রোডিউস করার জন্য আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ পরিমাণে সহযোগিতা এবং উদ্যোগ থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ জনাব জাহিদুর রহমান। সম্মানিত উপস্থিতি, এই বিষয়ে আমাদের প্যানেলিস্ট হচ্ছেন বিশিষ্ট কৃষি উদ্যোক্তা এবং কৃষি পণ্য রপ্তানিকারক জনাব মোহাম্মদ কাঞ্চন মিয়া। এবার তাকে ফ্লোর দিচ্ছি, প্লিজ আপনি এই বিষয়টা একটু ডিটেলস বলবেন দর্শকদের উদ্দেশ্যে। 25 থেকে 30 বছর হয় আমি এই রপ্তানি করতেছি। বিশেষ করে আপনাদের এলাকার পেঁপে, সিঙ্গারের পেঁপে, তারপরে আপনার লাল শাক, পুঁই শাক, প্রতিদিনই আমার মাল লন্ডনের হিথ্রো বিমানবন্দরে যায়। আমাদের দেশের কৃষকরা যেভাবে প্রোডাক্ট উৎপাদন করে, হারভেস্টের ক্ষেত্রে সেটা করে না। যাই হোক, আমরা বাংলাদেশ হচ্ছে পৃথিবীতে তৃতীয় সবজির উৎপাদনকারী দেশ, বিশ্বের মধ্যে তৃতীয়। প্রথম হচ্ছে চায়না, দ্বিতীয় হচ্ছে ভারত। ভারতের সাথে আমাদের অনেক কম্পিটিশন করতে হয়। আমি জাহিদ ভাইকে এই জন্যই ধন্যবাদ দিচ্ছি। আবার আমি একটা জায়গা চাইছিলাম, ওনাদের এখানে অনেক গাজর হয়, এবং এই ভিইপিজেড করার জন্য আমি বলছিলাম আমাকে 100% জায়গা দিবেন, আমি একটা ভিইপিজেড করব। তো ওনার নিজেরই একটা ভালো পরিকল্পনা, যেটা আজকে আপনাদের সামনে তুলে ধরছেন। আমি আর একটা জিনিস আপনাদেরকে বলবো, আপনাদের মাটি অনেক উর্বর, আর আপনাদের এখানে বন্যা কম হয়, সেই জন্য আপনাদের প্রোডাক্টগুলো শতভাগ হালাল। আপনারা কি জানেন, যেখানে যেই এলাকা বন্যা প্লাবিত হয়, ওই এলাকায় হালাল শাকসবজি উৎপাদন অনেক কষ্টসাধ্য। কারণ হচ্ছে, আপনারা জানেন বন্যার পানির সাথে অনেক পয় নিষ্কাশন ভেসে আসে, ওগুলা জমিতে যখন থেকে যায়, ওই জমিটা তখন অপবিত্র বা বিষাক্ত থাকে। তখন ওইখানে শাক সবজি চাষ করলে হালালের যে একটা আছে, সুতরাং এই সিঙ্গার এলাকাটা এতই ভালো এবং এতই ভালো মাটি যে যেখানে বন্যা পায় না এবং শাকসবজি হালালভাবে উৎপাদিত হয়। আপনাদেরকে জ্ঞাতার্থে আমি একটা কথা বলছি, আমি এই জায়গার পেঁপে 50 টাকা কেজি কিনে তারপরে পাঠাই, কিন্তু ওই একই পেঁপে 20 টাকা 10 টাকা কেজি কারণ বাজারে কেন যায় না? কারণ হচ্ছে আপনাদের এখানে যারা পেঁপে চাষ করেন, তারা ওইটাকে সুন্দরভাবে হারভেস্ট করে প্যাকেট করে আমাদের কাছে পৌঁছায় দেন। যাতে এই কাজটা আপনারা সবাই পারেন বা আপনারা প্রশিক্ষিত হয়ে আরও ব্যাপক হারে উৎপাদন করেন, সেটা আমরা চাচ্ছি। আমাদের এগ্রিকালচার সেক্টরে আপনারা কি জানেন 13,000 কোটি টাকা
ওয়ার্ল্ড ব্যাংক দিছেন শুধু কৃষককে প্রশিক্ষিত করার জন্য। কৃষকদেরকে প্রশিক্ষিত করার জন্য 13,000 কোটি টাকা দিয়েছেন এবং এটা একটা প্রজেক্টের মাধ্যমে, সেটা হলো পার্টনার প্রজেক্ট। আপনারা যদি কেউ কৃষিবিদ থেকে থাকেন তাহলে আপনারা জানতে পারবেন যে এই পার্টনার প্রজেক্টটা কি। আমাদের এলাকাটা আমাদের এই মানিকগঞ্জের টাকা পার্টনার প্রজেক্টের বাইরে আছে। আমি জোর দাবি জানাচ্ছি জাহিদ ভাই যদি ভবিষ্যতে এমপি হয় উনি যেন আমাদের কৃষকদেরকে যেন পার্টনার প্রজেক্টের অন্তর্ভুক্ত করেন। পার্টনার প্রজেক্টের অন্তর্ভুক্ত হলে আপনারা সুবিধা পাবেন, বিনামূল্যে গ্যাপের একটা ট্রেনিং পাবেন বিনামূল্যে এবং জ্ঞান পাবেন। জ্ঞান মনে হলে মেশিন জ্ঞান যাকে বলে, যেটা হলো আপনাদের যে কৃষি যন্ত্রপাতি লাগবে সেই কৃষি যন্ত্রপাতি কেনার জন্য সরকার 70% টাকা দেবে এবং বাদ বাকি টাকা আপনারা দিবেন। জনাব কাঞ্চন, আমরা বুঝতে পাচ্ছি যে আপনার পরিকল্পনা যেটা হচ্ছে সেটা হচ্ছে জনাব জাহিদুর রহমানের সঙ্গে মিল করে যে সিংগাইরে যদি নির্ধারিত পরিমাণ জায়গা নিয়ে একটি ভেজিটেবল এক্সপোর্ট প্রসেসিং জোন করা যায় তাহলে এই এলাকার সবজি আপনি এখন যেরকম করছেন তার চেয়ে আরও বেশি হারে, আরও ব্যাপক হারে বাইরে রপ্তানি করতে পারবেন। আমার একটা প্রশ্ন হচ্ছে মনে জেগেছে আপনার আলোচনা শুনে, সেটি হচ্ছে জনাব জাহিদুর রহমানের কাছে এটা বলতে পারি আমি, সেটা হচ্ছে যে আপনি বলেছেন 100% জমির উপরে ইপিজেড স্থাপন, এটা কি সম্ভবপর কিনা? ইপিজেড বলার সাথে সাথেই আমাদের মাথায় একটা আইডিয়া আসে যে এটা একটা বিরাট এরিয়া হবে এবং এটা সত্য। কারণ হচ্ছে আমাদের ইপিজেডগুলো হচ্ছে গার্মেন্টস ইপিজেড, আমাদের জামা কাপড় তৈরি করে এবং এগুলো এক্সপোর্ট করে। ফলে এই জামা কাপড় তৈরি করার জন্য প্রোডাকশন ফ্যাসিলিটি দিতে হয় এবং সেই প্রোডাকশন ফ্যাসিলিটির জন্য ইন্টারন্যাশনাল যে সিস্টেম আছে সেই সিস্টেম এবং ফ্যাসিলিটি এগুলো কমপ্লায়েন্স মেনটেন করে এই প্রোডাকশনগুলো তৈরি করতে হয়। এই জন্য গার্মেন্টস তৈরি করতে হয়, বিল্ডিং তৈরি করতে হয়, প্রচুর ম্যান পাওয়ারের ফ্লো তৈরি করতে হয়, তাদের ম্যানেজমেন্ট থাকে, রোডস অ্যান্ড হাইওয়ে থাকে ইত্যাদি। কিন্তু ভিইপিজেডের জন্য জায়গা কম কেন লাগবে? কারণ হচ্ছে আমাদের এখানে প্রোডাকশন ফ্যাসিলিটির জায়গাগুলো আমাকে আলাদা করে দিতে হচ্ছে না। আমার প্রোডাকশন ফ্যাসিলিটি তো আমাদের কৃষকের মাঠ, আমার একরের পর একর জায়গা আমার কৃষকরা যার বাড়ির পাশে তার নিজস্ব জায়গাতে প্রোডাকশন করছে, প্রডিউস করছে। সুতরাং প্রোডাকশন এরিয়া ইজ দেয়ার। আমার কৃষি উৎপাদনের জন্য পণ্য উৎপাদনের জায়গাটা আমাদের আছে, কিন্তু শুধুমাত্র প্রসেসিং করার জোনটা আমাদের কাছে নাই। এই প্রসেসিং জোনের মধ্যে প্যাকেজিং থাকে, এই প্রসেসিং জোনের মধ্যে আমাদের ইন্টারন্যাশনাল বায়ারদের সাথে কমিউনিকেশনের অফিস থাকে ইত্যাদি। সুতরাং এই জন্য প্রসেসিং জোনের জন্য আমাদের 1 একর জায়গা হলেই আমাদের কাঞ্চন ভাই বলেছেন করতে পারবেন, বিকজ প্রোডাকশন এরিয়ার জন্য আমাদের কোনো নিজস্ব জায়গা দেওয়ার প্রয়োজন হবে না। প্রোডাকশন এরিয়ার জন্য আমাদের কৃষকরা তাদের নিজস্ব জমিতেই প্রোডাকশনগুলো করতে পারবে। থ্যাংক ইউ। ধন্যবাদ। একটু দর্শকদের কাছে যাব, এই বিষয়ে কি কারো কোনো প্রশ্ন আছে কিনা? সুন্দর আইডিয়া পেলাম আমরা। আমাদের জেলাটা একদম ক্যাপিটালের পাশেই, আর তার অপর পাশেই রয়েছে আমাদের পদ্মা নদী। এই দুই দিকে যদি আমরা বিবেচনা করি আমাদের জেলাটা একদম মেইন পয়েন্টে অবস্থিত, কিন্তু এই জায়গায় থাকার পরেও আমাদের জেলার কোনো উন্নতি ঘটেনি। এমন জায়গা মনে হয় যে একটা প্রত্যন্ত গ্রামে বাস করছি। কিন্তু কেন? আমার মনে হয় যে এর মুখ্য কারণ হচ্ছে যোগ্য নেতৃত্বের অভাব। আর আমাদের এর পূর্বে অনেক নেতৃত্ব এসেছে আমাদের এখানে, কিন্তু তারা কিছু করতে পারেনি কারণ তারা যোগ্য ছিলেন না। আশা করছি আমাদের সামনে জাহিদুর রহমান ভাই এই জায়গাটা দখল করে নেবেন আর আমাদের জেলার জন্য ভালো কিছু করবেন। আমি রূপা আক্তার, আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়, আর আমার ডাকসু নির্বাচনে আমি হল সংসদ থেকে এজএস পদে নির্বাচিত হয়েছি। আর আমাদের ভাই জাহিদুর রহমান তিনিও আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন, যেখান থেকে তৈরি হয় মেধা, যেখান থেকে তৈরি হয় যোগ্য নেতৃত্ব। আশা করছি আমাদের জাহিদ ভাই সেই জায়গাটা তৈরি করে আপনাদের মন জয় করে নেবেন। তো এই জায়গা থেকে আমি কথা বলবো ভেজিটেবল ইপিজেড নিয়ে। তো ভেজিটেবল ইপিজেডের কিছু সুবিধা অসুবিধা তো রয়েছে। সুবিধাগুলো আপনারা অলরেডি বলেছেন, আমাদের ভাইও বলেছেন। যে আমি এখানে কিছু প্রশ্ন করতে চাচ্ছি, যেখানে বড় কোম্পানির কিছু আধিপত্য বিস্তার হবে কিনা যে ছোট ছোট কৃষকদের উপরে। তারপর হচ্ছে যে যেহেতু এখানে উন্নত বীজ,
উন্নত প্রযুক্তি সার ব্যবহার করা হবে, এই ক্ষেত্রে যে বাড়তি মূলধনের প্রয়োজন হবে এই মূলধনটা কারা দেবে? তারা এই আমাদের যে নিম্নবিত্ত তারপর মধ্যবিত্ত কৃষকরা আছে, এরা এই মূলধনটা কিভাবে ম্যানেজ করবেন? তারপরের কোশ্চেন হচ্ছে আমার যে যেহেতু উন্নত সার ব্যবহার করা হবে, অধিক পরিমাণে সার ব্যবহার করা হবে, আমাদের যে উর্বর জমি এটা কি কমে যাবে কিনা? এই কয়েকটা বিষয় যদি আপনারা ভালো করে দিতে পারেন তাহলে আমি মনে করব যে আপনারা যে 4টা পরিকল্পনা নিয়েছেন ভবিষ্যতে আমরা 5 বছর পর সুন্দর এক জেলা দেখতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমরা মোটা দাগে 3টা প্রশ্ন পেয়েছি। জনাব কাঞ্চন প্লিজ। ইপিজেড হলে আমাদের সুবিধা হবে, অসুবিধা কোনো কারণ নেই। এখানে মৎস্য ন্যায় হবে না, মৎস্য ন্যায় এখানে হবে না। ছোট ছোট মাছগুলোকে বড় মাছে খেতে পারবে না। এখানের ছোট মাছই আস্তে আস্তে বড় হবে। সেটা আপনাকে বলি, আমার সাথে 2 সপ্তাহ আগে এই সিঙ্গারে জাপানি ডেলিগেশন আসছিলেন, যারা আমার সাথে 5 বছরের চুক্তি করার জন্য গাজর নেবেন। গাজর আমি 5 বছর তাদেরকে গাজর দিব জাপানে, বুঝতে পারছেন? সে 5 বছর একটা রেট থাকবে। আমরা নির্দিষ্ট কস্টিং করে ফার্মারের বীজ থেকে শুরু করে উৎপাদন প্রক্রিয়া সবই আমরা নিয়ন্ত্রণ করব এবং উনি সেগুলা সেই মতো উৎপাদন করবে। আমরা শর্টিং গেটিং করে শুধু রপ্তানিযোগ্যগুলোই নিয়ে যাব, আর বাদবাকি উনি লোকাল বাজারে বিক্রি করবেন এবং ওনাকে আমরা সর্বোচ্চ দাম দিব। কারণ আমাদের এই প্রোডাক্টগুলো বিক্রি হবে মেইন স্ট্রিম মার্কেটে। মেইন স্ট্রিম মার্কেট বোঝেন, যে বিদেশে যেই সকল ক্রেতা আমাদের এই প্রোডাক্টগুলো খাবেন তারা ফরেনার, তারা আমাদের বাঙালি না। তারা অবশ্যই দাম দ্বিগুণ দিবেন, বুঝতে পারছেন? একটা কাঁচামরিচের দাম 1 পাউন্ড, বিশ্বাস হয়? সেই কাঁচামরিচটা উৎপাদিত হবে গ্যাপ ফলো করে, গ্লোবাল গ্যাপ ফলো করে, মানে গ্লোবাল গ্যাপ ফলো করে সেই কাঁচামরিচটা উৎপাদন করে আপনি রপ্তানি করলে 5 পাউন্ড পাবেন। আর হলো এখন আমাদের দেশে 5 পাউন্ড দিয়ে 1 মণ আধা মণ কিনা যায়। সেই জন্যই বলছি যে আমার সাথে যে জাপানি ডেলিগেট আসছিলেন হরজতপুরের এদিকে, আমি অনেকগুলা ক্ষেত দেখাইছি, স্যারের সাথে গেছিলাম। তো সেগুলা দেখানোর পরে ওনারা আমাদের সাথে এখন 2য় ধাপে মিটিং করবেন, বাংলাদেশে আসবেন, এম্বাসির মাধ্যমে আমাদের একটা চুক্তি হবে, MU হবে। সেটা হলো গাজর আমরা রপ্তানি করব সেই দামে। তাহলে কৃষকদেরকে আমরা ওই 15 দানা দিব, তার চাষ করার জন্য ভালো বীজ দিব, সার দিব, সবই আমরা দিব। তার কাছ থেকে ভালো প্রোডাক্ট আশা করব। আমরা সব সময় ইন্টারন্যাশনাল মাটির স্বাস্থ্য, মানুষের যেমন স্বাস্থ্য আছে, সব কিছুর একটা স্বাস্থ্য আছে, তো মাটিরও একরকম স্বাস্থ্য আছে, এর পান আছে। তার পান রক্ষার্থে তাকে যা যা প্রয়োজন তা আমরা প্রোভাইড করব। সুতরাং এক্ষেত্রে মাটি হাসবে। ধন্যবাদ জনাব কাঞ্চন। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি। শেষ মুহূর্তে আমার জাহিদুর রহমান ভাইয়ের কাছে কিছু প্রশ্ন আছে। এটা হচ্ছে আমরা এখানে আলোচনা করলাম ওনার এখানে ঘোষিত 4টা টপিক নিয়ে, ওনার এই সিংড়াই ওনার আসনে মানিকগঞ্জ 2 আসন নিয়ে ওনার যে পরিকল্পনা সেটা। কিন্তু এর বাইরে এই আলোচ্য 4টা টপিকের বাইরে আরও কিছু বিষয় আছে, শিক্ষা আছে, সমাজ ব্যবস্থা আছে, মাদকাসক্তি আছে, এই সমস্ত বিষয়ে নিরাপত্তা ইস্যু আছে। এই সমস্ত বিষয়ে ওনার ভাবনাটা কি? হেমায়তপুর থেকে মানিকগঞ্জ পর্যন্ত রাস্তাটাকে 4 লেন রাস্তা করব, আমরা সিঙ্গারটাকে স্যাটেলাইট সিটি করব, একটা VPZ করব এবং আমাদের বেকারত্ব দূর করার জন্য আমাদের অদক্ষ শ্রমিকদেরকে দক্ষ শ্রমিক করে আমরা বিদেশে রপ্তানি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পাশাপাশি আপনাদের কাছে আমরা এই প্রতিশ্রুতি দিতে পারি, আমরা একটি দুর্নীতি মুক্ত প্রশাসন উপহার দেব ইনশাআল্লাহ, এবং আমরা একটা মাদক মুক্ত যুব সমাজ উপহার দেব ইনশাআল্লাহ, এবং আমরা একটি বেকারত্ব মুক্ত বাংলাদেশ আপনাদের সামনে উপহার দেব ইনশাআল্লাহ। এই সমস্ত কিছু নির্ভর করছে আল্লাহ তাআলা যদি আমাদেরকে সুযোগ দেন, আল্লাহ তাআলা যদি আমাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করেন এবং আপনারা যদি আমাদেরকে সুযোগ করে দেন, বাংলাদেশে এই কথা স্পষ্ট করে বলতে পারি, সিংগাইর হবে বাংলাদেশের অন্যতম 1 নাম্বার শহর ইনশাআল্লাহ, এবং স্যাটেলাইট সিটি করা এবং হরিরামপুরের মানুষের জীবন মান উন্নয়ন করার জন্য
পদ্মার ভাঙন রোধ করার জন্য আমরা গ্রোয়েন প্রকল্প সেখানে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। যে গ্রোয়েন প্রকল্প বাস্তবায়ন করার কারণে আমাদের সিরাজগঞ্জ শহর বেঁচে গিয়েছে, যে গ্রোয়েন প্রকল্প বাস্তবায়ন করার কারণে বগুড়া শহর বেঁচে গিয়েছে। এই গ্রোয়েন না থাকলে সিরাজগঞ্জ এবং বগুড়া শহর যমুনা বিলীন হয়ে যেত। যেভাবে আজকে পদ্মার ভাঙনের কারণে আমাদের মাইলের পর মাইল এলাকা বছরের পর বছর ধরে প্রজন্মের পর প্রজন্ম ধরে শুধু ভাঙছে আর ভাঙছে। এই ভাঙা থেকে নদীর ভাঙন থেকে পদ্মার পাড়ে মানুষের জীবনমানকে নিশ্চিত জীবন আনার জন্য আমরা গ্রোয়েন প্রকল্প সেখানে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। সর্বোপরি আমরা সকলের কাছে দোয়া চাই। আজকের অনুষ্ঠানে যারা এসেছেন তাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ জানাই, এবং বিশেষ করে আমাদের মানিকগঞ্জে বসবাসকারী মানিকগঞ্জের সন্তানরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ছাত্র সংসদে নির্বাচিত প্রতিনিধি হয়ে যারা সেখানে প্রতিনিধিত্ব করছেন, আমরা আশা করি তোমরা বাংলাদেশে আবার মানিকগঞ্জে ফিরে আসবা, তোমরা আবার সিঙ্গারে ফিরে আসবা। তোমাদের নেতৃত্বে আমরা সিঙ্গারটাকে গড়ে তুলব ইনশাআল্লাহ, একটা উন্নত প্রসপারাস এবং বাসযোগ্য সিঙ্গারে রূপান্তরিত করব ইনশাআল্লাহ। আমরা মনে করি আমাদের বয়স্কদের লাগবে, আমাদের বৃদ্ধদের লাগবে বুদ্ধির জন্য, আমাদের যুবকদের লাগবে যুদ্ধের জন্য। ওই বুদ্ধির আলোকে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য যে অসম যুদ্ধ, সেই যুদ্ধের জন্য আমাদের যুবকদের লাগবে, আমাদের শিশুদের লাগবে। বয়স্কদের বুদ্ধিতে, যুবকদের মাধ্যমে, যুদ্ধের মাধ্যমে পরিচালিত এবং প্রতিষ্ঠিত একটি প্রসপারাস বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুললে কে বাস করবে সেখানে? এজন্য আমাদের শিশুদের লাগবে, আমাদের শিশুরা সেখানে বাস করবে ইনশাআল্লাহ। সবাইকে নিয়ে একটি সুন্দর হরিরামপুর করতে চাই, একটি সুন্দর সিঙ্গার করতে চাই, একটি সুন্দর মানিকগঞ্জ 2-এর এই এলাকাটাকে গড়ে তুলতে চাই। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জাহিদুর রহমান। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই জানি যে উন্নয়ন বলতে আমরা যেটা বুঝি কেবল ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট বা অবকাঠামোগত উন্নয়ন, যা চোখে দেখা যায়, ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট, উড়াল সেতু, পাতাল রেল ইত্যাদি ইত্যাদি। কিন্তু এর বাইরে, এই অবকাঠামোগত উন্নয়নের বাইরেও যে আরও উন্নয়ন রয়েছে, তার একটি নমুনা আমরা আজকে এখানে পেলাম। এখানে অবকাঠামো উন্নয়ন প্লাস সেই সঙ্গে আমার খাদ্য নিরাপত্তা থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য সমস্ত বিষয় অ্যাড্রেস করা হয়েছে। ধন্যবাদ জনাব জাহিদুর রহমানকে, ধন্যবাদ সম্মানিত প্যানেলিস্টবৃন্দকে, ধন্যবাদ সম্মানিত উপস্থিতি সবাইকে, অনেক অনেক মোবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।